এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। এক্সপ্রেস টুডে ব্রট ইউ বাই অঙ্কুর বায়োকেম প্রাইভেট লিমিটেড। নমস্কার, আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ। আমি মৌপ্রিয়া। শুরু করছি আজকের এক্সপ্রেস টুডে। জীবনদায়ী ওষুধের দাম বৃদ্ধির প্রতিবাদে রাস্তায় নামলো তৃণমূল। একই সঙ্গে পূর্ব মেদিনীপুর ও বর্ধমান শহরে প্ল্যাকার্ড হাতে কেন্দ্রের বিরুদ্ধে স্লোগান তুলে প্রতিবাদে গর্জে ওঠে দুই জেলার তৃণমূল কর্মী সমর্থকরা। জীবনদায়ী ওষুধের অগ্নিমূল্য, কেন্দ্রের বিজেপি সরকারের এই নীতির বিরুদ্ধে গর্জে উঠল রামনগর। যেখানে প্রতিদিন বাঁচা না বাঁচার লড়াই এই রাজ্যের প্রতিটি মানুষের মধ্যে, সেখানে জীবনদায়ী ওষুধই যদি হাতের বাইরে চলে যায় তাহলে সাধারণ মানুষের অবস্থা কি হবে। রামনগর 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কেন্দ্রীয় বিজেপি সরকারের এই নীতির বিরুদ্ধে আয়োজিত হলো এক ঐতিহাসিক বিক্ষোভ মিছিল ও পথসভা। রামনগর বাজারে দীর্ঘ পদযাত্রায় সাধারণ মানুষ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে। এই বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন রামনগর বিধানসভার বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী অখিল গিরি, রামনগর 1 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেস সভাপতি সহ স্থানীয় তৃণমূল নেতৃত্বরা। গরিব মানুষ যে ওষুধগুলো ব্যবহার করে, প্রায় 758 ধরনের ওষুধ, কেন্দ্রীয় সরকার দিনের পর দিন ওষুধের দাম বাড়াচ্ছে। এটাতে গরিব মানুষের কেনার তাদের ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। অন্যদিকে জীবনদায়ী ওষুধ ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে পথে নামে পূর্ব বর্ধমানের জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি। জামালপুর চৌবেড়িয়া পার্টি অফিস থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি শেষ হয় ভেরেলি পুলের কাছে। এদিনের মিছিলে যোগদান বিধায়ক অলোক কুমার মাঝি, ব্লক সভাপতি সহ তৃণমূলের স্থানীয় নেতৃত্বরা। আমাদের শিক্ষা, আমাদের ছেলে মেয়েদের, আমাদের পেটের ভাত, আমরা শান্তিতে বসবাস করব। কারণ আমরা দেখছেন যে আমাদের জীবনদায়ী যে ঔষধ, সেই ঔষধের দাম কেন্দ্র সরকার দিন দিন বাড়িয়ে চলেছে, যেটা সাধারণ মানুষের হচ্ছে কেনার যে ক্রয় ক্ষমতার নাগালের বাইরে চলে যাচ্ছে। জীবনদায়ী ওষুধের লাগাম ছাড়া মূল্যবৃদ্ধি যেভাবে গরিব ও মধ্যবিত্ত মানুষের বেঁচে থাকার লড়াইকে অসম্ভব করে তুলছে, তার প্রতিবাদে জেলায় জেলায় কর্মসূচির নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরই জেলায় জেলায় শুরু হয় বিক্ষোভ প্রতিবাদ। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। পেশা চাবি তৈরি করা, কিন্তু মনের মধ্যে গানের বাসা। ফুটপাতে চাবি তৈরি করতে করতেই তাই গেয়ে ওঠেন একের পর এক কালজয়ী গান, যা শুনে মুগ্ধ হন পথ চলতি মানুষরা। থমকে কিছুক্ষণ শোনেন সনাতন খানের গান। বিকল্প চাবি বানিয়ে নিমেষেই খুলে দিতে পারেন বন্ধ সিন্ধুক আলমারির তালা। তিনি সনাতন খান। চাবি তৈরি তার পেশা, আর নেশা গান। ফুটপাতে বসে চাবি তৈরি করতে করতে গুনগুনিয়ে ওঠেন তার প্রাণের শিল্পী রফি সাহেবের গান। আর তার সেই গানের জাদুতে খুলে যায় বন্ধ মনের দরজা। 65 ঊর্ধ্ব এই মানুষটির ছোটবেলা থেকেই ছিল গান শেখার, সঙ্গীত শিল্পী হওয়ার শখ। কিন্তু বাধা হয়ে দাঁড়ায় অর্থাভাব। টানাটানির সংসারে পড়াশোনারই সুযোগ হয়নি, কিন্তু তাতে কি, গান যে বড় ভালোবাসেন তিনি। ভালোবাসেন মোহাম্মদ রফি, লতা মঙ্গেশকরের মতো শিল্পীদের। আমার ছোটোবেলা বেশিরভাগ আমি মোহাম্মদ রফি সাহেবের গান আমি যেখানে যা বাজতো আমি সেখানে গিয়ে শুনতাম। হ্যাঁ, মাইকে বাজতো, শুনে শুনে আমি গানগুলো একটু মনের ভেতরে রাখতাম যে এত সুন্দর সুর। হ্যাঁ, চেষ্টা করি দেখি ওনার গানে তো গাইতে পারি কিনা। তাই আমি
মানে উপর আল্লাহর কৃপায় মোটামুটি আমি একটু ওনার গানটাকে আমি আপনি কি বাড়িতে গান করেন? গাড়িতে যখন ছেলেবেলে থাকে না তখন এত মন খারাপ হলে তখন আমি গানটা করি। নদিয়ার রানাঘাট শহরের ফুটপাতে একটি ছোট্ট দোকান সনাতনের। সেখানে বসেই চাবি বানান আর নিজের মনে গেয়ে চলেন একের পর এক গান। পথ চলতি মানুষরা সনাতনের গান শুনে তার দোকান এড়িয়ে যেতে পারেন না, থমকে দাঁড়ান খানিকটা। সনাতনের গান মুগ্ধ করে তাদের। তার দোকানে মোহাম্মদ রফি ও লতা মঙ্গেশকরের পাশাপাশি টাঙিয়েছেন নেতাজির ছবি। তিনি মনে করেন সুভাষচন্দ্র বসু একজন রাষ্ট্রনেতা, তার বিকল্প আজ হতে পারেনি কেউ। পাশাপাশি লতা মঙ্গেশকরের মতন কিংবদন্তি শিল্পীরও নতুন করে বিকল্প হবে না, তাই তাদের সম্মান জানাতে ও তাদের স্মরণ করার জন্যই তাদের ছবি দোকানে টাঙিয়ে রাখেন তিনি। রফি সাহেবের গানটাকে আমার খুব এত ভেতরে লাগে, এত আনন্দ আমি পাই যে ওনার সুরটা মানে সত্যি মনটাকে, মানুষের মনটাকে এত সুন্দর হয়ে যায়, তখন আর দ্বিতীয় অন্য কোনো কথা আর মনে আসে না তখন ওনার গানটাকে নিয়ে। ভগবান বলে মনে করেন? হ্যাঁ, ভগবানও মনে আমার আছে। হ্যাঁ, আমি যখন নামাজ পড়ি, নামাজের পরে এসেও আমার মনে হয় যদি গানটা শুনি, নামাজ পড়ে এসে পরেও গানটা শুনতে ভালো লাগে। তখন একটু মনটা খারাপ লাগলে তখন এই গানটা নিজে নিজে গান করে মনটাকে সান্ত্বনা দিই। আর নেতাজি কেন? আর নেতাজি হচ্ছে আমাদের ভারতবর্ষের মহান নেতা। ছোটোবেলায় বাবা মাকে শুনতাম যে ওনার মতো নেতাজি আর পৃথিবীতে আসবে না। হ্যাঁ, আর মহান নেতা, ওনাকে খুব আমি শ্রদ্ধা করি, যার জন্যে ভারতবর্ষের মহান আর পৃথিবীতে এরকম নেতা আর আসবে না। সংসারে একমাত্র উপার্জন করেন সনাতনী। চাবি তৈরি তার একমাত্র উপার্জনের মাধ্যম, কিন্তু গান যে তার প্রাণের আরাম। তাই হাল ছাড়েননি সনাতন, বরং কণ্ঠ ছেড়েছেন। বাহারো ফুল বরসাও, মেরা মেহবুব আয়া হ্যায়। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। এক্সপ্রেস টুডেতে নিয়ে নিচ্ছি একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতি। ফিরে আসছি বিরতির পর। 8205 ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন এক্সপ্রেস টুডে। বছর ধরে বন্ধ হয়ে পড়ে রয়েছে সরকারি গ্রন্থাগার। ভবনটির ভগ্নদশায় বিষাক্ত সাপের বসবাস। নদিয়ার শান্তিপুর হরিপুর অঞ্চলে এই সরকারি গ্রন্থাগার খোলা নিয়ে আশ্বাস মিললেও কাজের কাজ কিছুই হয়নি। ক্ষোভ বাড়ছে মানুষের মনে। নদিয়ার শান্তিপুর হরিপুর অঞ্চলের একমাত্র সরকারি লাইব্রেরি সরস্বতী এসএসি পাঠাগার বর্তমানে তা জঞ্জালে ভরা। ভেতরে হয়েছে সাপের বাসা, ভেঙে পড়েছে লাইব্রেরির বেশ কিছু অংশ। ভোট আসে, ভোট যায়, প্রতিশ্রুতির বন্যা বয়ে যায়। লাইব্রেরির উন্নতির সাধন বা লাইব্রেরি খোলার কোনো রকম চেষ্টা করে না প্রশাসন, এমনটাই অভিযোগ এলাকাবাসীর একাংশের। শিক্ষক শিক্ষার্থী সকলে একত্রিত হয়ে সরব হয় লাইব্রেরিটি সংস্কার করে পুনরায় খোলার জন্য। ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষকদের অভিযোগ প্রশাসনিক গাফিলতির কারণে 15 বছর ধরে বন্ধ হয়ে পড়ে রয়েছে এই সরকারি লাইব্রেরি। দ্রুত লাইব্রেরি না খুললে বৃহত্তর আন্দোলনের ডাকও দেন এলাকাবাসী। পাঠাগার মূলত গত 10 বছরের বেশি হবে এইভাবেই পড়ে রয়েছে। তো আমাদের একটাই দাবি যে এই পাঠাগারটিকে পুনরায় সংস্কার করা হোক। সেটা আমাদের সরকার এবং সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ রয়েছে তাদের কাছে একটাই দাবি, কারণ আমাদের এই গ্রামে এই একটাই মাত্র পাঠাগার এবং যেখানে আমরা ছোটোবেলায় বিভিন্ন রকমভাবে এখানে পড়াশোনা করেছি, প্রচুর ছেলে মেয়ে পড়াশোনা করতো। তারপরে হঠাৎই গত ওই 10-11 বছর হবে হঠাৎ করে পাঠাগারটি বন্ধ হয়ে যায়। তারপর থেকে আর পাঠাগার আর চালু হয়নি। তো সেক্ষেত্রে শুধু গ্রামের মানুষ নয়, গ্রামের যারা ছাত্রছাত্রী রয়েছে তাদের প্রত্যেকের দাবি এবং অভিভাবক অভিভাবিকা প্রত্যেকের দাবি যে পাঠাগারটিকে পুনরায় সংস্কার করা হোক এবং পাঠাগারটিকে পুনরায় চালু করা হোক, যাতে অন্তত গ্রামের ছেলেমেয়েরা অবসর সময় এসে এখানে একটু পড়াশোনা করতে পারে। আমাদের এই হরিপুর গ্রাম পঞ্চায়েতে একটাই
পাঠাগার রয়েছে, এটা একটা খুব গুরুত্বপূর্ণ সম্পদ। এটা আমাদের চোখের সামনে নষ্ট হয়ে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। তো এটা আমরা প্রধান থেকে শুরু করে এমএলএ এবং সরকারি আধিকারিক যারা আছে, বিডিও, এসডিও, ডিএম, আমরা সবাইকেই চিঠি করছি। তাদেরকে আমরা একটাই মানবিক আবেদন করব, তারা যেন খুব দ্রুততার সাথে যেন একটা পদক্ষেপ নেয়। এই প্রচুর মূল্যবান সম্পদগুলো আছে, এগুলো যেন নষ্ট না হয়, তাদেরকে আমরা অনুরোধ করব। যদিও লাইব্রেরির এই অচলাবস্থা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। লাইব্রেরির এই অচলাবস্থা নিয়ে রাজ্য সরকার এবং স্থানীয় তৃণমূল নেতৃত্বকে দায়ী করেছে হরিপুর অঞ্চলের বিজেপি নেতৃত্ব। গত 15-16টা বছর ধরে লাইব্রেরিটা বন্ধ, মানে একটা জেনারেশন পুরো লাইব্রেরি কী জিনিস আমাদের এই নৃসিংহপুর এলাকার লোক পুরো বঞ্চিত। একটা দুস্থ পরিবার, আমাদের এলাকায় প্রচুর দুস্থ পরিবার আছে যারা এই লাইব্রেরি থেকে বই নিয়ে পড়াশোনা করতে পারে, তাদের প্রয়োজনীয় বই নিয়ে, কিন্তু সেটা এমন অবস্থায় ভগ্ন অবস্থা রয়েছে, ভেতরে দেখা যায় বইগুলো উইপোকায় কেটে দিয়েছে। এর কোনো এটা কীভাবে সচল পরিস্থিতি আনা যায় সেই নিয়ে কোনো ভাবনা চিন্তা এখানকার প্রশাসনের নেই। মাননীয় মুখ্যমন্ত্রী এত শিক্ষার দিকে তাকাচ্ছে, স্কুলে বই দিচ্ছে, খাতা দিচ্ছে, কিন্তু সামান্য একটা লাইব্রেরি সেটাই যে কমিটি, সেই কমিটিকে ভাঙতে পারছে না, নতুন করে সংস্করণ করতে পারছে না। তাহলে কি চায় এরা? কি আমাদের শিক্ষাকে এগিয়ে নিতে চায়, নাকি আমাদের শিক্ষাটাকে এখানেই স্থগিত করতে চায়? তবে বিজেপির তোলা অভিযোগ ভিত্তিহীন বলে দাবি গ্রাম পঞ্চায়েত প্রধানের। বিজেপির খেদে তো কোনো কাজ থাকে না, তারা শুধু ভিত্তিহীন অভিযোগ করে। মানুষের পাশে একমাত্র আমাদের মমতা ব্যানার্জি সবসময় আছেন এবং থাকেন। সেই হিসাবে বলবো, মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে পথ দেখিয়েছেন এবং সেই পথকে অবলম্বন করেই আমরা এগিয়ে চলছি এবং আগামী দিনে আমাদের যে লাইব্রেরি সেটা খোলার ব্যবস্থা আমরা করব। এখন দেখার, দীর্ঘ 15 বছর পরে থাকা লাইব্রেরি আদৌ কি নতুন করে চালু হবে, নাকি শাসক বিরোধী তরজার মাঝে আটকে থাকবে উন্নয়ন। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। সকাল হতেই রাজ্য জুড়ে রামনবমীর বিশেষ কর্মসূচিতে মেতেছে রাজ্য তথা দেশ। ভোর থেকেই জায়গায় জায়গায় ভগবান শ্রীরামের নামে চলছে পদযাত্রা। একইভাবে মালদহ শহরের ইংলিশ বাজার এলাকাতেও শুরু হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। রামনবমী উপলক্ষে মালদহ জেলার ইংলিশ বাজার পুরসভার উদ্যোগে স্থানীয় মিশন ঘাট থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়। যে শোভাযাত্রায় যোগ দেন ইংলিশ বাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সহ কাউন্সিলররা। ইংলিশ বাজারের এলআইসি মোড়, পোস্ট অফিস মোড় হয়ে মালদা শহর পরিক্রমা করে এই মিছিল। 50 বছর ধরে এই ধরনের করে এবার শোভাযাত্রাটা একটু বড় হচ্ছে। প্রত্যেকে এইখানে নদীতে আসে, নদীতে জল ভরে কলস, সেই কলস যাত্রাটা করে নিয়ে গিয়ে ওইখানে মন্দির আছে, সেই মন্দিরে জলটা ঢালে আর তারপরে কীর্তন শুরু হয়। গেরুয়া পতাকার সঙ্গে খোল করতাল নিয়ে এগিয়ে যায় দীর্ঘ এই শোভাযাত্রা। এই শোভাযাত্রায় বিশেষভাবে চোখে পড়ে মহিলারা মাথায় কলস নিয়ে শহর পরিক্রমা করছেন। কর্মসূচির নিরাপত্তায় ছিল পুলিশের কড়া নজরদারি। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। নদিয়ার কৃষ্ণনগরের ঘূর্ণির মোড় শিবতলা এলাকা পুতুলপট্টি নামেই পরিচিত, যেখানে 150 পরিবারের বাস। এইসব পরিবারের লোকজন সদা ব্যস্ত বিভিন্ন ধরনের মাটির পুতুল তৈরিতে। কেউ তৈরি করছেন ময়ূর, কেউ ডলফিন, কেউ বা বাদর, আবার কেউ নানা ধরনের পাখি তৈরিতে ব্যস্ত। তাদের উপার্জনের একমাত্র রাস্তা মাটির পুতুল তৈরি। কৃষ্ণনগর মানে বিশ্বখ্যাত ঘূর্ণির মাটির পুতুল। সে প্রায় অনেক দিনের কথা। 150টি ঘর মিলিয়ে গড়ে ওঠে নদিয়ার কৃষ্ণনগরের ঘূর্ণির মোড় শিবতলা এলাকার বিখ্যাত পুতুলপট্টি। এখানে প্রত্যেকটি বাড়িতে গেলেই দেখা যাবে গৃহবধূ থেকে বাড়ির কর্তারা নিপুণ ও দক্ষ হাতে নিরলসভাবে তৈরি করে চলেছেন মাটির পুতুল। কেউ তৈরি করছেন ময়ূর, ডলফিন, আবার কেউ বা বাঁদর, আরও কত কি। এই পুতুল তৈরি তাদের একমাত্র উপার্জনের মাধ্যম। সচরাচর দেখা যায় মৃৎশিল্পীদের পরিবারই এই পেশাকে বেছে নেন, কিন্তু বংশ পরম্পরায় এরা কেউ মৃৎশিল্পী নন, বেশিরভাগই অধিকারী পরিবার। কিন্তু মাটি দিয়ে পুতুল তৈরিতে এরা এতটাই পটু যে যা তৈরি করেন তাই যেন জীবন্ত হয়ে ওঠে তাদের হাতের ছোঁয়ায়। পুতুল তৈরিতে এতটাই পটু তারা যে তাদের তৈরি মাটির যে কোনো পুতুলই জীবন্ত হয়ে ওঠে। দিনে 5 থেকে 6 ঘন্টা কাজ করেন তারা। যা উপার্জন হয় তাই দিয়েই চলে সংসার। তাদের হাতের তৈরির পুতুল পাড়ি দেয় হায়দ্রাবাদ, বেঙ্গালুরু, কর্ণাটক সহ পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ জায়গায়।
এগুলো ব্যাঙ্গালোর, লখনৌ, চেন্নাই অনেক দূর দূর যায়। আমাদের বাইরের পার্টি বেশি, কলকাতা আর ঘূর্ণি তো আছে। পালতো না আমরা অধিকারী, আমরা ছোটো থেকেই এই কাজের মধ্যেই যুক্ত আছি। আগে বরঞ্চ আরও ভালো, জিনিসের দাম কম ছিল, মালের দাম খরচা বেশি ছিল না, মাটি মেটেরিয়াল সব জিনিসের দাম কম ছিল, কিন্তু আগে আয় করে 2 পয়সা রাখতে পারতাম, কিন্তু এখন রাখা যায় না। কেন, পরিস্থিতি কি কেন? এখন খরচা বেশি, সব কিছু রং চং মেটেরিয়াল, মালের দাম বেড়েছে, কিন্তু এদিকে বাজার খরচাও তো বেশি হয়ে যাচ্ছে না। বছরের 3টি মাস কাজের ভাটা থাকলেও বাদবাকি মাসগুলোতে অর্ডার আসে ভালোই। তবে এই পরিবারগুলির সঙ্গে কথা বলে জানা গেল নতুন করে এই শিল্পের সঙ্গে যুক্ত হতে চাইছেন না অনেকেই। করোনাকালে শিল্প বন্ধ হওয়ার জোগাড় হয়েছিল, কিন্তু এখন একটু একটু করে আবার নতুন করে ঘুরে দাঁড়ানোর পালা। কাজের চাপ আগে থেকে কমে আছে, চলে যাচ্ছে, ঠাকুরের ইচ্ছায় চলে যাচ্ছে। মহিলারা কি এই কাজের সাথে যুক্ত বেশি? হ্যাঁ, বাড়িতে যেহেতু কাজ তো করতেই হবে। আচ্ছা, মানে শিল্প বলতে কি এই পুতুল তৈরি কাজই? হ্যাঁ। কিরকম রোজগার হয়? রোজ বলতে ওই মাল মানে 15 দিনও হয়, 10 দিনেও হয়, 7 দিনেও হয়, আর বর্ষাকালে একটু দেরি হয় শুকায়। এরপরে কি নির্ভরশীল হতে পারছেন? এরপরে না, আগের থেকে এখন আমাদের মানে লাভ নেই ধরতে গেলে। তবে আক্ষেপও রয়েছে, আগের মতো আর তেমন লভ্যাংশ নেই এই শিল্পে। তবুও এই পেশাই তাদের ভালোবাসা, তাই এই পেশা থেকে সরে যেতেও পারবেন না তারা। করে ওরা সবাই সংসারের কাজ সামলে এখানে সারাদিনই করে। আচ্ছা, এর মধ্যে কি মানে কোনো রোজগারের কোনো আশা আছে, মানে যে আশার আলো দেখতে পাচ্ছেন যে এর উপর রোজগার করেই তো সবকিছু করছে? আচ্ছা, আগের তুলনায় কি সেই ব্যবসা কি সেই তোড়জোড় রয়েছে, না কোথাও একটু ভাটা পড়েছে? মাঝে মাঝে মানে লোকসান হয়, মাঝে মাঝে আবার ইয়ে হয়। যখন সিজন চলে তখন ভালোই চলে। আচ্ছা, তা সারা বছরই কাজ করেন? হ্যাঁ, সারা বছর। প্রসঙ্গত এই সমস্ত ক্ষুদ্র শিল্পীদের হাতের তৈরি পুতুল দিয়েই নদিয়ার কৃষ্ণনগরের ঘূর্ণির মোড়ের বিভিন্ন পুতুলের দোকান সেজে ওঠে। এখানকার যে কোনো দোকানে গেলেই দেখা যায় মনোমুগ্ধকর বিভিন্ন ধরনের পটচিত্র, রং বেরঙের পুতুল, ঘর সাজিয়ে রাখার আকর্ষণীয় বিভিন্ন ধরনের মাটির মূর্তি। এক কথায় বলা যেতেই পারে কৃষ্ণনগরের ঘূর্ণির মোড়ের নাম ছড়িয়ে আছে দেশ বিদেশে। বিদেশি পর্যটক থেকে শুরু করে দেশীয় মানুষ ছুটে আসেন এই ঘূর্ণির মোড়ে তাদের পছন্দ অনুযায়ী পুতুল সহ অন্যান্য চিত্রপট কিনতে। ঘূর্ণির পথের দুপাশেও দেখা মিলবে নানা পুতুলের সম্ভার। এই পুতুলগুলি এতটাই জীবন্ত যে দেখে বোঝার উপায় নেই এগুলি মাটির। আর এই সবই সম্ভব হয়ে উঠেছে পুতুল তৈরির কারিগরদের দক্ষ কাজের জন্য। এরাই বাঁচিয়ে রেখেছেন কৃষ্ণনগরের মাটির পুতুলের ঐতিহ্য। হিউম্যান ফিগারটা আমাদের মেন কৃষ্ণনগরের বিখ্যাত কাজ। হ্যাঁ, হাতের তৈরি যে সমস্ত মানুষের মূর্তি থেকে আরম্ভ করে হিউম্যান হাতের যে সমস্ত ফিগারগুলো তৈরি হচ্ছে, এগুলোই আমাদের বিখ্যাত কাজ। আমাদের কৃষ্ণনগরের মাটির পুতুল তো অবশ্যই ইতিহাস বিখ্যাত, ভূগোল বিখ্যাত, ঠিক আছে, কিন্তু এখনও এই কাজটা আমাদের পরম্পরায় হয়ে আসছে। তবে কাজটা এখন আমরা ধরে রাখার চেষ্টা করেছি যে যতদিন কৃষ্ণনগর বেঁচে থাকবে ততদিন আমাদের এই কাজটা যাতে বেঁচে থাকুক। যুগ যুগ ধরে তাই কৃষ্ণনগরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে সরপুরিয়া আর মাটির পুতুল, যার বিকল্প এখনো হয়নি আর ভবিষ্যতেও হবে বলে মনে হয় না। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। এক্সপ্রেস টুডে আজকের মতো এই পর্যন্তই। চোখ রাখুন এক্সপ্রেস নিউজে। এক্সপ্রেস নিউজ খবর নেয়, খবর দেয়। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।